Assalamu alaikum, dear students. Hope you are all fine and safe in your home place. So today I am going to start my fifth lecture on MCH, that is maternal and child health. Today is the last component, that is indicators of MCH care. So before I starting this lecture, so let us know what is indicator. So indicators are the variables actually which help measure changes. So indicator দিয়ে আমরা হেলথ স্ট্যাটাস যেমন কিরকম চেঞ্জ হচ্ছে, কোনো জায়গায় হেলথ স্ট্যাটাস ভালো দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এ ধরনের চেঞ্জ গুলো আমরা মেজার করে থাকি। এন্ড ইভেন আমরা কম্পেয়ার করে থাকি একটা এলাকার হেলথ স্ট্যাটাসের সাথে আরেকটা এলাকার হেলথ স্ট্যাটাস, কিংবা একটা দেশের সাথে আরেকটা দেশের। আরেকটা জিনিস আমরা করে থাকি সেটা হচ্ছে অ্যালোকেশন অফ হেলথ রিসোর্সেস। কোন এলাকায় বা কোন এরিয়াতে আমার বেশি রিসোর্স লাগবে, বেশি ম্যান পাওয়ার লাগবে বা লজিস্টিক সাপ্লাই বেশি লাগবে, আমরা সেগুলো কিছু মেজার করার জন্য কিন্তু আমরা ইন্ডিকেটর ইউজ করে থাকি। এছাড়াও আমরা আরেকটা জিনিস আমরা ইন্ডিকেটর দিয়ে করে থাকি, সেটা হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ হেলথ সার্ভিসেস অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোগ্রাম। আমরা একটা হেলথ প্রোগ্রাম হয়তো শুরু করেছি বা হেলথ সার্ভিস শুরু করার পরে সেটা কেমন চলছে বা সেটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেটা দেখার জন্য আমরা কিন্তু ইন্ডিকেটর ইউজ করে থাকি। যেমন আমাদের দেশে 4 বছর ধরে ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রাম চলে থাকে। এখন এই এর সাথে সাথে ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রামের সাথে হয়তো আমরা মেজার করি যে এই বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর পার্সেন্টেজ কত, বা কতজন রোগী ডেঙ্গু হয়ে ভালো হয়ে গিয়েছে, বা আগের বছরের চাইতে ডেঙ্গুর রোগী এখন বেশি না কম, এই জিনিসগুলোই আমরা ইন্ডিকেটর দিয়ে মেজার করে থাকি। এই ইন্ডিকেটর তেমনি সমস্ত যে কোনো ধরনের হেলথ প্রোগ্রামের ক্ষেত্রে ইন্ডিকেটর অনেক ইম্পর্টেন্ট। যেমন এর সাথে আমাদের এমসিএইচ এর ক্ষেত্রে আমরা নানা ধরনের ইন্ডিকেটর আমরা ইউজ করে থাকি, এবং এই সব ইন্ডিকেটর দিয়ে আমরা কি করি, সাধারণত আমরা মর্টালিটি, মরবিডিটি, গ্রোথ, ডেভেলপমেন্ট, এগুলো সবগুলোই আমরা মেজার করার জন্য আমরা ইন্ডিকেটর ইউজ করে থাকি। সেটা হতে পারে ম্যাটারনাল মর্টালিটি, সেটা হতে পারে ম্যাটারনাল মরবিডিটি, চাইল্ড মর্টালিটি, চাইল্ড মরবিডিটি, ইভেন চাইল্ড গ্রোথের পার্সেন্টেজ কেমন, চাইল্ড ডেভেলপমেন্টের পার্সেন্টেজ কেমন, এগুলো সবকিছু মেজার করার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। এমসিএইচ এর বেলায় যে সব কমনলি কিছু ইন্ডিকেটর ইউজ করা হয়, তার মধ্যে প্রথম যে ইন্ডিকেটরটা আসে সেটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও। এটা হচ্ছে মাতৃ মৃত্যুর হার। এটা বাংলা মাতৃ মৃত্যুর হার, ম্যাটারনাল মর্টালিটি রেশিও। এছাড়াও আরো কিছু ইন্ডিকেটর আমাদের ইনফ্যান্সি এবং চাইল্ডহুড পিরিয়ডে আছে, সেটা হচ্ছে একটা যেমন পেরিনেটাল মর্টালিটি রেট, নিউনেটাল মর্টালিটি রেট, পোস্ট নিউনেটাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, 1 to 4 year mortality rate, under 5 mortality rate এবং চাইল্ড সার্ভাইভাল রেট। এগুলো সবগুলো সম্বন্ধে আমরা একটু একটু করে বর্ণনা পরবর্তী স্লাইড গুলোতে দেখবো। তবে পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে এরকম যে কি কি ইন্ডিকেটর এমসিএইচ কেয়ারের ক্ষেত্রে আমরা কি কি ইন্ডিকেটর ইউজ করে থাকি সাধারণত। এছাড়াও আমাদের আরো অনেক ইন্ডিকেটর আছে, কিন্তু এই কয়টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটরস। So now let us know what is maternal mortality ratio বা সংক্ষেপে MMR। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পরীক্ষার জন্য। এই ম্যাটারনাল মর্টালিটি রেশিও জন্য WHO এই ম্যাটারনাল মর্টালিটিকে কাউন্ট করার জন্য ম্যাটারনাল ডেথ অথবা ম্যাটারনাল মর্টালিটিকে একটা ডেফিনিশন দিয়েছে, যেই ডেফিনিশনটা ফলো করে আমরা ম্যাটারনাল মর্টালিটি রেশিও কাউন্ট করে থাকি। তো এখন দেখি আমরা যে ডেফিনিশনটা কি। ডেফিনিশনটা হচ্ছে ডেথ অফ এ উমেন while pregnant or within 42 days of termination of pregnancy। একটা মহিলার মৃত্যু কখন হবে, তার প্রেগনেন্সি থাকা অবস্থায় অথবা প্রেগনেন্সি টার্মিনেশনের, মানে হচ্ছে সেটা টার্মিনেশন আইদার বাই নর্মাল ডেলিভারি, by cesarean section, it may be a stillbirth, it may be a live birth or abortion। যে কোনো ভাবেই প্রেগনেন্সিটা টার্মিনেশন হোক না কেন, তারপরে 42 ডেজ আমরা কাউন্ট করব, মানে হচ্ছে 6 উইক, যে সময়টাকে আমরা সাধারণত বলে থাকি পিউরপেরিয়াম। সো এই সময়টার মধ্যে কোনো মা যদি মারা যায়,
এর সাথে একটা কথা বলা হয়েছে irrespective of the duration and the site of pregnancy. প্রেগনেন্সি পিরিয়ডটা যতদিনেরই হোক, এটা একটা কমপ্লিট একটা 9 মান্থ প্রেগনেন্সি হতে পারে, কিংবা এটা এমনও হতে পারে যে 6 উইক প্রেগনেন্সি হয়ে হয়তো অ্যাবর্শন হয়ে গিয়েছে, কিংবা 7 মান্থস প্রেগনেন্সি, যেই টাইম পিরিয়ডেরই প্রেগনেন্সি হোক না কেন। অথবা আরেকটা কথা বলা হয়েছে সাইট অফ প্রেগনেন্সি। ইট মে বি ইউটেরাইন প্রেগনেন্সি, ইট মে বি এক্সট্রা ইউটেরাইন প্রেগনেন্সি, আমরা যেটাকে বলে থাকি ইকটোপিক প্রেগনেন্সি। দ্যাট মিনস এটা ফেলোপিয়ান টিউবে হতে পারে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হতে পারে, ওভারিতে হতে পারে, ইভেন পাউচ অফ ডগলাসে হতে পারে। সো এই ধরনের যে কোনো জায়গায় ইউটেরাসের সাথে সাথে বাহিরেও যদি একটোপিক প্রেগনেন্সি হিসাবে হয়, সেটাকেও আমরা ম্যাটারনাল মর্টালিটি হিসাবে, সেই সব প্রেগনেন্সির কারণে কোনো মহিলা যদি মারা গিয়ে থাকে, সেটাকেও আমরা ম্যাটারনাল মর্টালিটিতে কাউন্ট করব। তার আরেকটা কথা বলা হয়েছে from any cause related to or aggravated by the pregnancy or its management, but not from accidental or incidental cause. প্রেগনেন্সি রিলেটেড এনি কজ অথবা এমন কোনো কজ যেটা প্রেগনেন্সির কারণে এগ্রাভেটেড হয়েছে। যেমন ধরো মহিলাটার হয়তো আগে থেকেই কোনো কনজেনিটাল কোনো হার্ট ডিজিজ ছিল, সেটা হয়তো একটা সে মোটামুটি মানে যে কোনো ভাবেই হোক সেটার লাইফটা মেনটেন করতে পারছিল, কিন্তু প্রেগনেন্সির কারণে ওই কনজেনিটাল হার্ট ডিজিজটা যদি এগ্রাভেট করে, বেড়ে যায়, এবং যদি মারা যায়, তাহলেও এটাকে আমরা ম্যাটারনাল মর্টালিটিতে ধরবো। একটা কথা বলা হয়েছে নট ফ্রম অ্যাক্সিডেন্টাল অর ইনসিডেন্টাল কজ, মানে হচ্ছে মানে প্রেগনেন্ট অবস্থায় কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কজে যদি মা মারা যায়, সেটা কিন্তু ম্যাটারনাল মর্টালিটিতে কাউন্ট হবে না। যেমন ধরো একটা মহিলা প্রেগনেন্ট, সে রাস্তা পার হতে গিয়ে মারা গেল, দ্যাট ইজ রাস্তা পার হতে গিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেল, তাহলে কিন্তু এই মর্টালিটিটাকে আমরা ম্যাটারনাল মর্টালিটিতে কাউন্ট করব না। আগুনে পুড়ে মারা গেল, ইলেকট্রিক শকে মারা গেল, দো শি ইজ প্রেগনেন্ট, কিন্তু আমরা এটাকে ম্যাটারনাল মর্টালিটিতে কাউন্ট করব না। এই ডেফিনিশনটা জানা আমাদের এই জন্যই দরকার, যেহেতু আমরা ম্যাটারনাল মর্টালিটি যখন ক্যালকুলেট করব, তখন কিন্তু আমরা কজ জিজ্ঞেস করব। কজ জিজ্ঞেস করে যদি শুনি যে প্রেগনেন্ট এবং এইসব ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তবে আমরা ম্যাটারনাল মর্টালিটিতে কাউন্ট করব। কিন্তু প্রেগনেন্ট বাট অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, বা যে কোনো ইনসিডেন্টাল কজে মারা গিয়েছে, পানিতে ডুবে মারা গিয়েছে, এরকম হতে পারে, পানিতে ডুবে, বার্ন কেসে, এই ধরনের কেসে মারা গিয়েছে, তাহলে সেটাকে আমরা ম্যাটারনাল মর্টালিটিতে কাউন্ট করব না। এই ম্যাটারনাল মর্টালিটিটা ধরে আমরা ম্যাটারনাল মর্টালিটি রেশিওটা সাধারণত ক্যালকুলেশন করে থাকি, যেটা আমাদের ওয়ান অফ দ্য ইন্ডিকেটর অফ টু সি দ্য কন্ডিশন অফ দ্য ম্যাটারনাল হেলথ। একটা দেশের ম্যাটারনাল হেলথ কি অবস্থায় আছে সেটা জানার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইন্ডিকেটর, সেটাই হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও। তো maternal mortality ratio টা কি? Number of maternal deaths during a given time period per 100,000 live births during the same time period. তার মানে হচ্ছে প্রতি লাখ জীবন্ত বাচ্চা জন্ম দিতে গিয়ে যতগুলো মাতৃ মৃত্যু হয়, মায়ের মৃত্যু হয় একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে, অবশ্যই আমরা এগুলোকে ক্যালকুলেশন করে থাকি। সো অবশ্যই এটা কিন্তু কি জীবন্ত বাচ্চা জন্ম দিতে গিয়ে। তো আমরা যদি সূত্রটা দেখি, সেটা হচ্ছে আমাদের উপরে যেটা বসে, মানে যেটা হচ্ছে আমাদের কি নিউমেরেটর, আমরা সাধারণত বলে থাকি, যেটা ভগ্নাংশের যেটা উপরে থাকে সেটা হচ্ছে নিউমেরেটর। সো হোয়াট ইজ দ্য নিউমেরেটর? নিউমেরেটর ইজ দ্য total number of female deaths due to complication of pregnancy, childbirth, or within 42 days of delivery from puerperal causes in any area during a given year. তার মানে হচ্ছে প্রেগনেন্সি, চাইল্ডবার্থ এবং তারপরে ৪০ দিনের মধ্যে যদি কোনো মা মারা গিয়ে থাকে একটা নির্দিষ্ট একটা বছরে, এটা হবে আমার নিউমেরেটর। আর ডিনোমিনেটরে কি থাকবে? টোটাল নাম্বার অফ লাইভ বার্থস ইন দ্য সেম এরিয়া অ্যান্ড সেম ইয়ার। তো এই যে ডিনোমিনেটর এবং নিউমেরেটর একটা দুটো কিন্তু আলাদা জিনিস, তাই না? এখানে সো কেন এখানে আমরা উপরে আমরা যেটা ধরছি সেটা হচ্ছে মা, কয়টা মা মারা গিয়েছে। তো নিচে আমরা কিন্তু ধরেছি যে কতগুলো
জীবন্ত বাচ্চা ওই এলাকায় এবং ওই সময়ের মধ্যে জন্ম হয়েছে। সো এটাকে আমরা একটা একটা পরীক্ষায় একটা ফেভারিট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ইজ ম্যাটার্নাল মর্টালিটি ইজ এ রেট অর এ রেশিও। এটাকে আমরা রেশিও কেন বলবো? আমরা সাধারণত জানি, তোমরা সবাই নিশ্চয়ই বায়োস্ট্যাট পড়েছো, বায়োস্ট্যাটের ক্লাসও হয়ে গিয়েছে। বায়োস্ট্যাটে একটা আমরা বলি হোয়াট ইজ রেট এন্ড হোয়াট ইজ রেশিও। সো রেশিও কি? রেশিও হচ্ছে জাস্ট দুটো জিনিসের মধ্যে, ডিফারেন্ট দুটো জিনিসের মধ্যে অনুপাত। আর রেটের বেলায় কি হয়? রেটের বেলায় যেটা হয়, নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর। দ্যাট মিনস ডিনোমিনেটরের থেকে, ডিনোমিনেটরের মধ্য থেকে একটা অংশ হবে আমার নিউমারেটর। এটা হচ্ছে আমাদের রেট। কিন্তু রেশিওর বেলায় আমার কিন্তু নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। ম্যাটার্নাল মর্টালিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমাদের লাইভ বার্থ, নিচে আমাদের পুরোই আলাদা জিনিস, অর্থাৎ কতগুলো জীবন্ত বাচ্চা জন্ম হয়েছে, ইভেন আমরা এখানে মৃত বাচ্চাগুলোকেও বাদ দিয়েছি। উপরে হচ্ছে কতগুলো মা মারা গিয়েছে। সো এখানে নিউমারেটর এন্ড ডিনোমিনেটর টোটালি সেপারেট একটা এন্টিটি, সেপারেট জিনিস। সুতরাং এটা কিন্তু রেট না, এটা রেশিও। যদি এটা পরীক্ষায় আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করে থাকি ওয়াই ম্যাটার্নাল মর্টালিটি ইজ এ রেশিও। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে তোমাদের অ্যান্সারটা করতে হবে যে এখানে নিচে হচ্ছে লাইভ বার্থ, যেটা আমাদের ডিনোমিনেটর, নিউমারেটর হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি অথবা কয়জন মা মারা গিয়েছে। সো নিচে লাইভ বার্থ থেকে কিন্তু আমার মাটা আসছে না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। এখন কথা হচ্ছে কেন আমরা এই লাইভ বার্থটা নিচে দিচ্ছি? আমরা কিন্তু চাইলে এখানে কতগুলো মা প্রেগনেন্ট সেটাও কিন্তু আমরা দিতে পারতাম। এখানে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে লাইভ বার্থ এই জন্যই দেওয়া হচ্ছে যে লাইভ বার্থটা কিন্তু খুব ইজিলি ক্যালকুলেট করা যায় একটা এরিয়াতে। এটা আসলে ক্যালকুলেশনের সহজে মানে সহজ হওয়ার জন্য নিচে আমরা লাইভ বার্থ দিয়ে ম্যাটার্নাল মর্টালিটিটা ক্যালকুলেশন করি। তো আমি এখানে অবশ্য 1000 দিয়ে পূরণ করেছি এটাকে। এটাকে আমরা সাধারণত আমরা এটাকে 100,000 দিয়ে আমরা এটাকে বের করে থাকি, অ্যাভয়েড দ্য ডেসিমাল ফ্র্যাকশন। যাতে, কারণ ম্যাটার্নাল মর্টালিটি যেসব দেশে বা যেসব এরিয়াতে ম্যাটার্নাল মর্টালিটি কম থাকে সেই সব জায়গায় আমরা সাধারণত 100,000 দিয়ে এটাকে পূরণ করে থাকি। আর যেসব জায়গায় ম্যাটার্নাল মর্টালিটি অনেক বেশি, আজকাল এইসব এরিয়া আসলে খুব কম থাকে, আফ্রিকার কিছু কিছু অঞ্চলে ম্যাটার্নাল মর্টালিটি বেশি, সেই সব জায়গায় হয়তো 1000 দিয়ে ওরা প্রকাশ করে থাকে। আমাদের দেশের জন্য আমরা 1,00,000 বা 100,000 দিয়ে ম্যাটার্নাল মর্টালিটিটা প্রকাশ করে থাকি। So, International Classification of Disease has recommended the maternal deaths may be disaggregated into two groups. ICD একটা গ্রুপ আছে যারা এই ডিজিজকে ক্লাসিফিকেশন করে, তারা দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ডিরেক্ট অবস্টেট্রিক ডেথস আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবস্টেট্রিক ডেথস। সোজা ভাষায় যেটা ডিরেক্ট অবস্টেট্রিক ডেথস সেটা হচ্ছে সরাসরি অবস্টেট্রিক কমপ্লিকেশন থেকে আসে। অবস্টেট্রিক কমপ্লিকেশন মানে প্রেগনেন্সি রিলেটেড যে কোনো কমপ্লিকেশন, সেটা আইদার ইট মে বি প্রেগনেন্সি কন্ডিশন or it may be labor during labor or it may be during puerperium. Puerperium মানে 6 weeks after delivery. তো এই সময়ের মধ্যে যে কোনো ইন্টারভেনশন যদি আমি নেই, যে কোনো অমিশনের জন্য, যে কোনো ইনকারেক্ট ট্রিটমেন্টের জন্য, or from a chain of events resulting from any of the above, অর্থাৎ রোগী ভর্তি থেকে যদি মা হাসপাতালে ভর্তি বা ডেলিভারি হয়েছে বা চিকিৎসা ঠিক করে হয়নি বা ডেলিভারি করতে গিয়ে মা মারা গিয়েছে, এরকম যে কোনো কজের জন্য যদি কোনো মা মারা গিয়ে থাকে সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবস্টেট্রিক ডেথ। আরেকটা আছে আমাদের ইনডিরেক্ট অবস্টেট্রিক ডেথ। এটা কি? those resulting from pre-existing disease or disease that develop during pregnancy but which is not due to obstetric cause. অর্থাৎ একটা মায়ের হয়তো ডায়াবেটিস ছিল আগে থেকে, সেই ডায়াবেটিসটা প্রেগনেন্সিতে এসে হয়তো তার এগ্রাভেট হলো এবং সে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে মারা গেল, তখন এটা কিন্তু ইনডিরেক্ট অবস্টেট্রিক ডেথে ঢুকে যাবে। এটা কিন্তু তখন আমি ডিরেক্ট অবস্টেট্রিক ডেথে ফেলবো না। সেরকম ইনডিরেক্ট অবস্টেট্রিক ডেথে আরো অনেকগুলো কজ থাকতে পারে, যেমন আগে থেকে একটু আগে যেটা বললাম যে আগে হার্ট ডিজিজ ছিল, প্রেগনেন্সির কারণে এগ্রাভেট হয়ে মা হয়তো মারা গেল, এগুলো সব এনিমিয়া এসব কারণে যদি মা মারা যায় তাহলে এটা ইনডিরেক্ট অবস্টেট্রিক ডেথ। So now let us see what are the causes of this MMR, অর্থাৎ MMR এর কারণগুলো কি।
সো আমরা যেহেতু এমএমআর কে আমরা ভাগ করেছি ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটো হিসাবে, সো আমরা দেখি তাহলে ডিরেক্ট কজ গুলো কি হবে? obstetric hemorrhage, that means bleeding generally occurring during postpartum period. ব্লিডিং কিন্তু আমাদের অ্যান্টিপার্টাম, ইন্ট্রাপার্টাম, পোস্টপার্টাম তিনটা সময়ই আমাদের কিন্তু ব্লিডিং হতে পারে। কিন্তু আমার এমএমআর বা ম্যাটারনাল মর্টালিটি খুব বেশি হয় সাধারণত ব্লিডিং ডিউরিং পোস্টপার্টাম পিরিয়ডে। সেকেন্ড লিডিং কজ হচ্ছে আমাদের এক্লাম্পসিয়া। Eclampsia, what is eclampsia? That means eclampsia actually it is convulsion associated with high blood pressure during in a pregnant woman. সো এটা আরো অনেক কিছু এখানে আছে, অ্যালবুমিনুরিয়া থাকে, প্রোটিন বের হয় ইউরিন দিয়ে। তো খিঁচুনিটা যখন হয়, কনভালশন যখন হয়, তখনই সাধারণত ইটস এ মেডিকেল ইমার্জেন্সি, তখন রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হয়। যদি না নিয়ে আসা হয়, মা কিন্তু মারা যায়। আমাদের দেশেও এটা সেকেন্ড লিডিং কজ। দেন থার্ড কজ হচ্ছে ইনফেকশন। ইনফেকশন মেইনলি ডিউরিং দ্য puerperium period, that is puerperium পিরিয়ডে যে ইনফেকশন গুলো হয়, puerperial sepsis আমরা সাধারণত বলে থাকি, সবচেয়ে বেশি ওই সময় মারা যায়। এছাড়া আরো অন্যান্য ইনফেকশনে মারা যেতে পারে, কিন্তু সবচেয়ে বেশি মারা যায় puerperial sepsis। prolonged or obstructed labor, it may be prolonged or it may be obstructed, that means more than প্রাইমারি গ্র্যাভিডার ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি মোর দেন 12 আওয়ার্স এর বেশি যদি আমার ডেলিভারি পেইন উঠে কিন্তু বাচ্চা যদি না বের হয়, তখন সেটাকে আমরা প্রলং পিরিয়ড বলি। অথবা অবস্ট্রাক্টেড লেবার, বাচ্চা বেরোতে গিয়ে যদি পেলভিসে আটকে যায়, সেটাকে আমরা অবস্ট্রাক্টেড লেবার বলি, দ্যাট ইজ লেবার দ্যাট ইজ অবস্ট্রাক্টেড। তো এই কারণেও অনেক মা আমাদের মারা গিয়ে থাকে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ কমপ্লিকেশন অফ অ্যাবর্শন। অ্যাবর্শন রিলেটেড এনি কমপ্লিকেশনে মা মারা গিয়ে থাকে, এবং এটাও একটা ইম্পর্টেন্ট একটা কজ অফ ম্যাটারনাল মর্টালিটি। So what are the indirect cause? Indirect causes are anemia, hepatitis, cardiovascular disease of the endocrine and metabolic system, and infections such as tuberculosis, malaria, and HIV/AIDS. আমাদের দেশের জন্য টিউবারকুলোসিসটা ইম্পর্টেন্ট, ম্যালেরিয়াটা, HIV/AIDS আসলে আফ্রিকান কান্ট্রিগুলোতে বেশি মা মারা গিয়ে থাকে। সো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ডিরেক্ট কজ এন্ড ইনডিরেক্ট কজ। আশা করি তোমরা সবাই এটি শিখতে পারবে। এছাড়া ম্যাটারনাল মর্টালিটি কিছু সোশ্যাল কোরিলেট আছে অথবা সোশ্যাল ফ্যাক্টরস ম্যাটারনাল মর্টালিটির জন্য। আদার দেন দিস ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কজেস, দিস আর দ্য ডিটারমিনেন্টস। আমরা যদি ডিটারমিনেন্টস হিসাবে বলি, তখন আমাদের এগুলো বলতে হবে। যেমন ওমেন্স এজ, মায়ের বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ মানে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি যদি হয়, যেমন ধরো যে প্রেগন্যান্সিটা 20 বছরের মধ্যে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয় বিফোর 20 ইয়ার্স অফ এজ, সেটাকে আমরা অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি বলে থাকি। এই অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি যদি হয়, তাহলে কিন্তু মায়ের মৃত্যুর চান্স অনেক বেড়ে যায়। ইভেন আবার যদি ওল্ড এজে, দ্যাট মিনস আফটার 35 যদি প্রেগনেন্ট হয়, তখনও কিন্তু মৃত্যুর হার অনেক বেড়ে যায়। বার্থ ইন্টারভাল দ্যাট ইজ ক্লোজ অ্যাসোসিয়েটেড প্রেগন্যান্সি যদি হয়, তখন মায়ের মৃত্যুর চান্স অনেক বেড়ে যায়। প্যারিটি দ্যাট মিনস হাই প্যারিটি, দ্যাট মিনস 5টা বা তার বেশি বাচ্চা যখন হতে থাকে, তখন কিন্তু মায়ের কি হয়, ম্যাটারনাল ডিপ্রেশন সিনড্রোম দেখা যায়। দ্যাট মিনস মায়ের শরীরের মধ্যে ভিটামিন, মিনারেলস, তারপরে হচ্ছে হিমোগ্লোবিন, এগুলোর অভাব দেখা যায়। কারণ এত ঘন ঘন বাচ্চা হতে গিয়ে মায়ের কিন্তু, এবং বেশি বাচ্চা হতে গিয়ে মায়ের নিজের শরীরে ম্যালনিউট্রিশন দেখা দেয়, এবং এই ম্যালনিউট্রিশনের জন্য মা কিন্তু পরবর্তীতে প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনে বেশি ভোগে। ইকোনমিক সার্কামস্টেন্সেস, দ্যাট মিনস এখানে অবশ্যই ইকোনমিক কন্ডিশন ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যার ইকোনমিক কন্ডিশন যত ভালো, সে তত বেশি হেলথ সার্ভিস প্রোভাইড দ্যাট ইজ নিতে পারবে। যত হেলথ সার্ভিসই থাকুক না কেন, যত ফ্রি থাকুক না কেন, সেখানে যাওয়া, ওষুধ কেনা, এগুলো সবকিছুর জন্যই কিছু না কিছু টাকা পয়সার দরকার হয়। So economic condition is closely associated with the maternal mortality. Cultural practices and beliefs. আমাদের মতো কান্ট্রিতে যেসব দেশে অনেক বেশি কালচার, কাস্টম, এগুলো অনেক বেশি প্রেগনেন্সির সাথে অ্যাসোসিয়েটেড, সেই সব দেশে কিন্তু ম্যাটারনাল মর্টালিটির সাথে কালচারটা অনেক বেশি অ্যাসোসিয়েট থাকে। বিকজ যেমন ধরো, অনেক সময় আমাদের দেশে গ্রামে একটা প্রচলিত ধারণা আছে যে প্রেগনেন্ট অবস্থায় মা যদি খুব বেশি খায়, তাহলে বাচ্চার খুব ওজন বেশি হয়ে যাবে, আর বাচ্চার যদি ওজন বেশি হয়ে যায়, তাহলে মার সিজারিয়ান সেকশন হবে। এই ভয়ে কিন্তু তারা বাচ্চাকে কিন্তু লাস্ট ট্রাইমেস্টারের দিকে
মাকে কিন্তু আর খেতে দেয় না বা অনেক কম করে খেতে দেয়। মানে বেশি করে খেতে দেয় না, কম, কম খেতে দেয় যাতে পেটটা খুব বেশি বড় না দেখা যায়। তাহলে হয়তো সে সিজারিয়ান সেকশন আর হবে না। এ ধরনের কিছু। এছাড়াও আরো অনেক, অনেক কালচারাল প্র্যাকটিস আছে, অনেক বিলিফ আছে। তো এই ধরনের জিনিসগুলো আমাদের ম্যাটারনাল মর্টালিটি কে অনেক বেশি দ্যাট ইজ হ্যাম্পার করে। Nutritional status. My nutritional status is directly related with the maternal mortality and also with child mortality also. Environmental condition important because environment আমরা জানি যে আমাদের ডিজিজ, যে কোনো ডিজিজ হওয়ার জন্য আমাদের epidemiological যে ট্রায়াড আমরা বলে থাকি সেখানে এনভায়রনমেন্ট আছে। সো এনভায়রনমেন্ট দ্যাট ইজ ক্লিন, সেফ ওয়াটার, তারপরে হচ্ছে বেসিক স্যানিটারি রিকোয়ারমেন্টস, এগুলোর সাথেও কিন্তু আমাদের ইনফেকশনের ক্লোজলি অ্যাসোসিয়েশন আছে। যে কোনো ইনফেকশন হতে পারে আমি যদি এনভায়রনমেন্টাল হাইজিনটা মেনটেন না করি। এবং দেখা যায় যে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এই ধরনের নানা রকম ডিজিজ আসতে পারে। সো এনভায়রনমেন্টাল কন্ডিশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। And the last one is violence against women, and একটা কথা আমি লিখিনি সেটা হচ্ছে and of course empowerment of women empowerment। আমরা এখন যেটা নিয়ে খুব বেশি কথা বলি, violence against women, এটা may be it may be intimate partner violence, that means it may be her husband, it may be their in-laws, এটা হতে পারে। violence against women during pregnancy যদি স্পেশালি হয় তাহলে কিন্তু মায়ের মৃত্যু চান্সটা অনেক বেশি থাকে, এবং এটা বলে থাকে যে 15% of maternal death is due to violence against women during pregnancy। আরেকটা হচ্ছে women empowerment। মেয়েরা যদি এম্পাওয়ার থাকে দেন তারা কিন্তু অ্যান্টিনেটাল চেকআপে যেতে পারবে, তারা নিজেরাই নিজেদের ডিসিশন মেকিং করতে পারবে, তারা কখন ডাক্তারের কাছে যাবে, কখন তারা ওষুধ কিনবে, কখন তারা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস নেবে, সবকিছু সে নিজে ডিসাইড করতে পারবে। সো দিস ইজ ওমেন এম্পাওয়ারমেন্ট। ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ ভেরি মাচ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দিস ম্যাটারনাল মর্টালিটি। সো the কথা এখানে বলেছি, the social factors often precede the medical causes and make pregnancy and childbirth a risky venture. তো আমরা এই যে ডিরেক্ট কজ, ইনডিরেক্ট কজ বললাম, এটার আগে কিন্তু সোশ্যাল ফ্যাক্টর গুলো আসে, যেটা আমাদের যুগ যুগ ধরে চলে আসছে সোশ্যাল ফ্যাক্টর গুলো। এই যুগ যুগ ধরে চলে আসা সোশ্যাল ফ্যাক্টর গুলো কিন্তু আমাদের মেয়েদেরকে কিন্তু প্রেগনেন্সির সময় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এবং এটা কিন্তু আমরা কিন্তু সবসময় ডিরেক্ট কজ এবং ইনডিরেক্ট কজ এগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তা করি, কিন্তু সোশ্যাল ফ্যাক্টর গুলো কি করে নির্মূল করা যাবে আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা করি না। কিন্তু এটাই কিন্তু আমাদের রুট লেভেলে কিন্তু এইটাই বেশি, আমাদের রুট লেভেলে, গ্রাস রুট লেভেলে আমাদের কিন্তু সোশ্যাল ফ্যাক্টর গুলোই বেশি প্রিডমিনেট করে। So this is a pie chart. So this pie chart depicts that MMR during এটা আসলে 2016 সালের MMR in 2016 actually 2016 এর পরে আমরা বাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি সার্ভে আর সেরকম করে হয়নি, বা এখন হয়তো চলছে, কিন্তু এটাই তাদের লাস্ট যে পাই চার্টটা ছিল। সেখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ 15 থেকে 49 বছর বয়স, আমরা রিপ্রোডাক্টিভ এজ কে বলি, এটার মধ্যে সবচেয়ে বেশি মা মারা গিয়েছে আমাদের আসলে ডিউ টু হেমোরেজ। So 31% of mother died due to hemorrhage. Then the next one is eclampsia, that is 24%. And the third one is actually আমরা দেখছি যে indirect cause কিন্তু আমাদের থার্ড ওয়ানে চলে এসেছে, that is anemia, diabetes, malaria, এইসব কারণে ক্যান্সারও আছে এর মধ্যে। and the fourth one is due to associated with fourth one আমাদের কি আসতেছে, other direct মানে ডিরেক্টের হেমোরেজ বাদে যে আমাদের অন্যান্য ডিরেক্ট আছে, যেমন ধরো অ্যাবর্শন হতে পারে, অবস্ট্রাকটিভ লেবার, দেন ইনফেকশন, এই কজগুলো। এছাড়া অন্যান্য কজগুলো আছে। তো সবচেয়ে বেশি যদি অনেক সময় পরীক্ষা কোশ্চেন করা হয় যে মা আমাদের দেশে সবচেয়ে বেশি মা মারা যায় কেন, আমাদের দেশে সবচেয়ে বেশি মা মারা যায় ডিউ টু হেমোরেজ। সো দিস ইজ দ্য অ্যান্সার। So the next one is so how আমরা কি করে এই ম্যাটারনাল ডেথ কে reduce করতে পারি, because pregnancy actually it is not a disease, pregnancy is it's a natural phenomenon. So no mother, no girl or no woman should die during this natural process না। আমাদের উদ্দেশ্য এটাই হবে যে একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে যেতে গিয়ে আমাদের কেন মা মারা যাবে। সো এটা আমাদের অনেক একটা ইম্পর্টেন্ট একটা প্রায়োরিটি, যে আমরা কি করলে আমরা আমাদের মাতৃ মৃত্যু কমাতে পারি। So first one is early registration of pregnancy.
when যখন কেউ প্রেগনেন্ট হবে তো so the first thing she has to do is the early registration, at least 4 antenatal checkup, 14টা 15টা এসব যদি নাও করতে পারে at least 4টা antenatal checkup এ অবশ্যই যেতে হবে, যেটা আমাদের WHO recommendation. Dietary supplementation including correction of anemia, prevention of infection and hemorrhage during puerperium, prevention of complication, that is eclampsia, malpresentation, rupture uterus, treatment of medical conditions, that is hypertension, diabetes, tuberculosis, anti-malaria and tetanus prophylaxis. এই কাজগুলো আমরা করলে আমরা মাতৃমৃত্যু কমাতে পারি। আরো আছে আমাদের ক্লিন ডেলিভারি প্র্যাকটিস। আমরা সাধারণত বলে থাকি ক্লিন সেফ ডেলিভারি প্র্যাকটিস। ক্লিন ডেলিভারি প্র্যাকটিস দ্যাট মিনস আমরা কতগুলো সি পড়িয়েছি, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। আমরা অনেক সময় 5C 3 4C আমরা বলে থাকি। ক্লিন হ্যান্ড, that is clean delivery area, clean cloths, clean the cutting instrument। এই যে ক্লিন ডেলিভারি প্র্যাকটিস গুলো, এটা করলে কিন্তু আমরা অনেকখানি আমরা ম্যাটারনাল মর্টালিটি কমাতে পারি। ডেলিভারি বাই এ স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে আমার ডেলিভারিটা করাবে একজন স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট সবসময় যে ডাক্তারই হতে হবে এমন কোনো কথা নেই। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট হি অর শি মে বি এ হেলথ অ্যাসিস্ট্যান্ট, নার্স, দ্যাট মিনস এনি, ইভেন যারা ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, যাদেরকে আমরা দায়ী বলি, তারাও যদি ট্রেনিং নিয়ে থাকে তারাও কিন্তু স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট হতে পারে। সুতরাং যার ট্রেনিং আছে, এটা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টের জন্য আলাদা ট্রেনিং দেওয়া হয়। যে ট্রেনিংটা করে তারা সবাই কিন্তু ডেলিভারি করতে পারবে। সো তাদের কিন্তু এই ধরনের ট্রেনিং দেওয়া থাকে যে মানে তারা নর্মাল ডেলিভারি করতে পারবে, এবং মেইন যে থিং সেটা হচ্ছে দে ক্যান ডায়াগনোজ দা দ্যাট ইজ কমপ্লিকেশন যখন আসবে তার আগে থেকেই এটাকে তারা ডায়াগনোজ করতে পারে যে এই প্রেগনেন্সিটা কমপ্লিকেশনের দিকে যাচ্ছে। কমপ্লিকেশন গুলো তারা আইডেন্টিফাই করে সেই পেশেন্টটা যাতে ইমিডিয়েটলি রেফার করতে পারে, তারা এইটুকু ডায়াগনোসিস তারা করতে পারে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট যে কোন সময় আমার পেশেন্টটাকে আমার ইমিডিয়েটলি নিয়ারেস্ট হসপিটালে পাঠাতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু নর্মাল ডেলিভারিটা তারা কন্ডাক্ট করতে পারে। Another important thing is institutional delivery for women with bad obstetric history and risk factors. যারা হাই রিস্ক উমেন, আমরা আগে পড়েছি যে অ্যান্টিনেটাল চেকআপের সময় আমরা কিন্তু আলাদা করবো যে কারা কারা হাই রিস্ক উমেন। সো যারা হাই রিস্ক উমেন তাদের জন্য আমরা ইনস্টিটিউশনাল ডেলিভারি অ্যারেঞ্জ করবো। যাদের আগে কোনো ব্যাড অবস্টেটিক হিস্ট্রি ছিল তাদের জন্য আমরা ইনস্টিটিউশনাল ডেলিভারি অ্যারেঞ্জ করবো। প্রমোশন অফ ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, বিকজ ফ্যামিলি প্ল্যানিং that it is important for the spacing of birth. দুটা বাচ্চার মাঝখানে, দুটা প্রেগন্যান্সির মাঝখানে মিনিমাম যে ইন্টারভ্যালটা দিতে হয়, মিনিমাম যে 3 বছরের যে ইন্টারভ্যালটা দিতে হয়, এইটুকু করার জন্য কিন্তু আমার ফ্যামিলি প্ল্যানিং লাগবে। অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং একটা ইম্পর্টেন্ট জিনিস। আইডেন্টিফিকেশন অফ এভরি ম্যাটারনাল ডেথ এন্ড সার্চিং ফর ইটস কজ। কোথাও কোনো এলাকায় যদি কোনো মা মারা যায়, তো সেই মাটা কেন মারা গিয়েছে সেটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারতাম, এটা কিন্তু বের করা খুবই ইম্পর্টেন্ট। অ্যানাদার ওয়ান ইজ সেফ অ্যাবর্শন সার্ভিসেস। অ্যাবর্শন যদি করাতে চায় কেউ বা কোনো কারণে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিও যদি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন শুড বি সেফ। হ্যাঁ, এটা কোনো গ্রাম্য কোনো হাতুড়ে ডাক্তার বা এটা কোনো আনসেফ ওয়েতে করা যাবে না। এটা অবশ্যই ইট শুড বি সেফ অ্যাবর্শন সার্ভিসেস। এখন আমরা আসি আফটার ম্যাটারনাল মর্টালিটি, এখন আমরা আসি মর্টালিটি ইন অ্যান্ড অ্যারাউন্ড ইনফ্যান্সি। হ্যাঁ, তো মর্টালিটি ইন অ্যান্ড অ্যারাউন্ড ইনফ্যান্সি দ্যাট মিনস এটা কি, এটা আমরা যে ইনফ্যান্স পিরিয়ডে যে মর্টালিটিকে আমরা যে কয়েকটা ভাগে ভাগ করেছি, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন ধরো এটা আমরা দেখো এখানে এটা দেখাচ্ছি যে ফ্রম 28 উইকস অফ জেস্টেশন, এই জায়গাটায় আমি যদি ধরি 7 মাস বা 28 উইকস জেস্টেশন, এইটা হচ্ছে আমার বার্থ, ডিউরিং বার্থ। এটা হচ্ছে আপ টু 7 ডেজ, এখানে হচ্ছে 28 ডেজ, এবং এটা হচ্ছে আপ টু 1 ইয়ার। তো যে বাচ্চাটা মারা যাবে বা যে ফিটাসটা মারা যাবে ফ্রম 28 ডেজ টু আপ টু, যদি আমি বার্থ পর্যন্ত ধরি, এটাকে আমরা সাধারণত বলে থাকি স্টিল বার্থ।
এই ডেফিনিশন গুলো আমি পরে আসছি, জাস্ট এই ছবিটা দেখে তোমরা একটা মনে মনে একটা মানে যাতে তোমাদের মনে থাকে যে আমি কিভাবে ভাগ করেছি, যে এটা স্টিল বার্থটাকে তাহলে আমরা আনছি 28 সপ্তাহ থেকে আমরা বার্থ পর্যন্ত। দেন এই যে 28 উইকস থেকেই আবার যদি আমি 7 ডেজ পর্যন্ত যে মৃত্যুগুলো হবে বাচ্চা, সেটাকে আমরা বলছি পেরিনেটাল ডেথ। এই সময়টাকে আমরা বলি পেরিনেটাল পিরিয়ড। এই টাইমটাকে পরীক্ষা অনেক সময় এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে পেরিনেটাল পিরিয়ডের ডেফিনিশনটা কি। তো এটা আমরা বলবো কি 28 উইকস অফ জেস্টেশন থেকে শুরু করে আপ টু 7 ডেজ পর্যন্ত। এর মধ্যে দেখো এখানে আরেকটা আছে আর্লি নিউনেটাল ডেথ। এই যে আবার জন্ম থেকে 7 দিন পর্যন্ত যদি কোনো বাচ্চা মারা যায় সেটাকে আমরা বলি আর্লি নিউনেটাল ডেথ, এবং 7 দিন পর থেকে যদি আবার 28 দিন পর্যন্ত কোনো বাচ্চা মারা যায় সেটাকে আমরা বলি লেট নিউনেটাল ডেথ। এখন যদি 7 দিন থেকে জন্ম থেকে 28 দিন পর্যন্ত, মানে জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত কোনো বাচ্চা যদি মারা যায় সেটাকে আমরা বলি নিউনেটাল ডেথ। এই ডেফিনিশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে and what is the time period of neonatal period. So এটা হচ্ছে from birth up to 28 days. তো এটা যদি নিউনেটাল ডেথ and then up to 28 days এর পর থেকে 1 বছর পর্যন্ত এটাকে আমরা বলি পোস্ট নিউনেটাল পিরিয়ড। আর এই সময়ের যে মর্টালিটিটা এটাকে আমরা বলি পোস্ট নিউনেটাল মর্টালিটি। আর জন্ম থেকে 1 বছর পর্যন্ত পুরোটা টাইম, এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে ইনফ্যান্ট। এই সময়টাকে আমরা ইনফ্যান্ট বলে থাকি। সো এখন আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাতে আসি। তো প্রথমে আমরা যদি আসি স্টিল বার্থ রেট, স্টিল বার্থ অথবা স্টিল বার্থ রেট, আমরা যদি রেটটা বের করতে চাই তাহলে স্টিল বার্থ রেট এটা কি ডেথ অফ এ ফিটাস বিয়ন্ড দ্য ভায়াবিলিটি পিরিয়ড। ভায়াবিলিটি পিরিয়ডটা হচ্ছে সেটাই যেটা আমাদের দেশের জন্য ভায়াবিলিটি পিরিয়ডটা হচ্ছে হলো 28 সপ্তাহ 28 উইকস, বাট যেগুলো ডেভেলপড কান্ট্রি সেই সব দেশে কিন্তু এটাকে 22 সপ্তাহে ধরা হয়, কিন্তু আমাদের দেশের জন্য এটা 28 উইকস। সো কোনো বাচ্চা যদি কোনো ফিটাস, বাচ্চা না ফিটাস, কোনো ফিটাস যদি মায়ের পেটে থাকা অবস্থায় 28 উইকস এর পরে যদি কোনো ফিটাস মারা গিয়ে থাকে তবে সেটাকে আমরা বলি স্টিল বার্থ। আরেকটা ভাবে এটাকে বলা হয়, যদি কেন একটা ভাবে বলা হয় ওজন হিসাব করে, বিকজ অনেকে তাদের জেস্টেশনাল পিরিয়ডটা কাউন্ট করা যায় না অনেক প্রেগনেন্ট মাদের, বিকজ তারা লাস্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ডটা মনে রাখতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু ওজনের হিসাব করে স্টিল বার্থটাকে ডিফাইন করা হয়। যেমন ধরো সেই ডেফিনিশনটা কি, দ্য ডেথ অফ এ ফিটাস ওয়েইং 1000 গ্রাম। 1000 গ্রাম দেখা গিয়েছে, এই 1000 গ্রাম ওয়েটটা কখন আসে বাচ্চার, যখন ফিটাস 28 উইকস হয় তখন তার ওয়েটটা আসে 1000 গ্রাম। সো ডেথ অফ এ ফিটাস ওয়েইং 1000 গ্রাম or more occurring during 1 year in every 1000 total births. সো আমরা কিন্তু স্টিল বার্থ কাউন্ট করার সময় টোটাল বার্থসটা ক্যালকুলেশন করি, দ্যাট মিনস দ্যাট ইজ লাইভ বার্থ এবং স্টিল বার্থ। আমরা নিউমারেটরে আমরা ডিনোমিনেটরে আমরা লাইভ বার্থ প্লাস স্টিল বার্থ দুইটাই দেই। এখানে দেখো এই যে যদি এটার দিকে একটু তাকাও, স্টিল বার্থ রেট আমরা মাঝে মাঝে অঙ্ক আসে এগুলোর, স্টিল বার্থ রেট ক্যালকুলেটেড স্টিল বার্থ। এখানে দেখো ডিনোমিনেটরটা খেয়াল করো, ডিনোমিনেটরে আছে টোটাল বার্থ, দ্যাট ইজ লাইভ বার্থ প্লাস স্টিল বার্থ। কতগুলো জীবন্ত বাচ্চা জন্ম হয়েছে তার সাথে কতগুলো মৃত বাচ্চা জন্ম হয়েছে, কিন্তু মৃত বাচ্চাগুলোর ওজন কত, ওয়েইং ওভার 1000 গ্রাম এট বার্থ। 1000 গ্রামের বেশি যার ওজন ছিল, অথবা আমরা আরেকটা বলতে পারি যে 28 সপ্তাহের পরে যে বাচ্চাটা জন্ম হয়েছে। আর যদি নিউমারেটরটা আমরা ধরি, নিউমারেটরটা হচ্ছে ওয়েইং ফিটাল ডেথস ওয়েইং ওভার 1000 গ্রাম এট বার্থ ডিউরিং দ্য ইয়ার। তার মানে হচ্ছে এখানে শুধুই ফিটাল ডেথসটা, দ্যাট ইজ এই পোর্শনটুকু এখানে আসবে। আর এখানে হচ্ছে টোটাল বার্থ, জীবন্ত বাচ্চা মৃত বাচ্চা সবগুলোই আমার নিউমারেটরে আসবে। সাধারণত এটা আমরা 1000 দিয়ে প্রকাশ করে থাকি। এবার আমরা আসি পেরিনেটাল মর্টালিটি রেট। আমি আগেই দেখিয়েছি যে হোয়াট ইজ দ্য পেরিনেটাল পিরিয়ড। সো পেরিনেটাল পিরিয়ড কখন, আমরা বলেছি আগেই যে 28 সপ্তাহ থেকে শুরু করে বা 7 উইকস থেকে শুরু করে, এটা কি 7th ডে আফটার বার্থ, দ্যাট মিনস জন্মের পরে 7 দিন পর্যন্ত এটাকে আমরা পেরিনেটাল পিরিয়ড বলে থাকি। So the term perinatal mortality includes both late fetal deaths, stillbirth and early neonatal deaths. এটার মধ্যে কিন্তু stillbirthটাও আসবে, কারণ এটা আমার শুরু হয়েছে
28 উইকস থেকে, এবং এটার মধ্যে আর্লি নিউনেটাল যেহেতু প্রথম 7 দিন, সো আর্লি নিউনেটাল রেটটাও আসবে। পেরিনেটাল মর্টালিটি রেটটা জানা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে কিন্তু আমরা কিছুটা বা কিরকম কেয়ার নিয়েছে সেটাও যেমন বুঝতে পারি, তার সাথে কিন্তু নিউনেটাল কেয়ারটাও কেমন চলছে সেটাও আমরা বুঝতে পারি। বিকজ এটা 28 উইকস অফ প্রেগনেন্সি থেকে শুরু হয়, সো ওই সময় মায়ের কেয়ার নেওয়াটা কেমন চলেছে, মা ঠিকমতো হসপিটালে গিয়েছে কিনা, তার ডেলিভারির অ্যাডভাইসটা কেমন ছিল, তার ইন্ট্রান্যাটাল পিরিয়ডটা কেমন ছিল, আমরা কিন্তু সবই ক্যালকুলেশন করতে পারি। সো পেরিনেটাল মর্টালিটি যদি আমরা দেখি, সো ডিনোমিনেটর ইজ নাম্বার অফ বর্ন, অ্যালাইভ এন্ড ডেড। এখানেও কিন্তু ডিনোমিনেটরে দুটাই আসবে, লাইভ বার্থ এন্ড ডেড। আর নিউমিনেটর যেটা, সেটা হচ্ছে লেট ফিটাল ডেথ প্লাস আর্লি নিউনেটাল ডেথস। 28 সপ্তাহ থেকে শুরু করে 7 দিন পর্যন্ত যতগুলো বাচ্চা মারা গিয়েছে সেগুলো সবগুলোই আবার নিউমেরেটরে আসবে। সো পেরিনেটাল মর্টালিটির কজ কি? মেইন কজ অফ পেরিনেটাল মর্টালিটি, এখানে কিন্তু আমার যেহেতু ইন্ট্রা নেটাল পিরিয়ডটাও আসছে, সো দ্য মেইন কজ হচ্ছে ইন্ট্রাইউটেরাইন এন্ড বার্থ অ্যাসফাইক্সিয়া। দ্যাট মিনস অ্যাসফাইক্সিয়া কি? বাচ্চা বের হয়ে শ্বাস নিতে পারেনি। নিঃশ্বাস যদি না নিতে পারে কি হবে? তার ব্রেন ডেথ হয়ে যাবে। ব্রেন ডেথ হয়ে বাচ্চা সাধারণত মারা গিয়ে থাকে। দ্যাট ইজ ব্রেইনে অক্সিজেন সাপ্লাইটা পৌঁছাতে পারে না। লো বার্থ ওয়েট, বার্থ ট্রমা এন্ড ইন্ট্রাইউটেরাইন এন্ড নিউনেটাল ইনফেকশনস। এটাকে যদি আমরা একটু ভাগ করি যে অ্যান্টিনেটাল কজ, ইন্ট্রানেটাল কজ এন্ড পোস্টনেটাল কজ, এবং আননোন কিছু কজ থাকে। সো অ্যান্টিনেটাল কজ যদি পেরিনেটাল পিরিয়ডের জন্য ধরি, পেরিনেটাল মর্টালিটির জন্য বেশ কিছু আগেই আমি বলেছি যে পেরিনেটাল মর্টালিটি এটা কিন্তু অ্যান্টিনেটাল পিরিয়ডটাও ইনক্লুড করে না, 7 মাসের পরে যে অ্যান্টিনেটাল পিরিয়ড সেটা কিন্তু ইনক্লুড করে। সো এটার মধ্যে যেটা, তাহলে মায়ের কিছু ডিজিজ এটার মধ্যে চলে আসে। মায়ের যদি হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, টিউবারকুলোসিস, এনিমিয়া এ ধরনের কিছু ডিজিজ থাকে, তাহলে কিন্তু পেরিনেটাল মর্টালিটি হতে পারে। ইন্টারনেটাল কজের মধ্যে যদি আসি, বার্থ ইনজুরি, অ্যাসফাইক্সিয়া, প্রলংড ইফোর্ট টাইম, দ্যাট মিনস বাচ্চা বের করার জন্য মায়ের যদি অনেক বেশি সময় লাগে, এনি অবস্টেটিক কমপ্লিকেশন, এগুলোর কারণেও মারা যেতে পারে বাচ্চা। পোস্টনেটাল কজে যদি আসি, প্রি ম্যাচিউরিটি, দ্যাট মিনস 37 কমপ্লিটেড উইকস এর আগে যদি বাচ্চা মারা যায়, তাহলেও কিন্তু আমরা সেটাকে পেরিনেটাল কজের মধ্যে আমরা ধরবো। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, রেসপিরেটরি এন্ড এলিমেন্টারি ইনফেকশনস এবং কনজেনিটাল অ্যানোমালিস, এগুলো হচ্ছে পোস্টনেটাল কজ। So now let us move to neonatal mortality rate. That means নিউনেটাল মর্টালিটি বলতে আমরা কি বুঝি? নিউনেটাল মর্টালিটি, আমরা নিউনেটাল পিরিয়ডটা তাহলে আমরা কি দেখেছিলাম যে নিউনেটাল পিরিয়ডটা হচ্ছে জন্মের পরে 28 কমপ্লিটেড ডেজ পর্যন্ত, মানে জন্ম থেকে, মানে জন্মের পর থেকে শুরু করে 28 দিন পর্যন্ত আমরা সাধারণত নিউনেটাল পিরিয়ড বলে থাকি। এই ডেফিনেশন গুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে নিউনেটাল পিরিয়ড কতদিন, পেরিনেটাল পিরিয়ড কতদিন, এই দুটো খুব বেশি ধরা হয়, আর ইনফ্যান্ট কতদিন, এই তিনটা সবচেয়ে আমরা বেশি পরীক্ষায় ধরে থাকি। সো নিউনেটাল মর্টালিটি কি হবে? এই সময় যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, এই মানে জন্মের পর থেকে শুরু করে 28 দিনের মধ্যে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, সেটাকে আমরা নিউনেটাল মর্টালিটি বলে থাকি। তো এই সময় যে রেটটা আমরা ক্যালকুলেশন করে থাকি, সেটা হচ্ছে নিউনেটাল মর্টালিটি রেট। এখানে আমি একটা হিসাব দিয়েছি যে বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভেতে 2017-18 যেটা হয়েছে, সেখানে আমাদের নিউনেটাল মর্টালিটি অনেক সময় ধরা হয় পরীক্ষায় 30 ডেথস পার 1000 লাইফ বার্থ। পুরোটাই বলতে হবে যে প্রতি 1000 জীবিত বাচ্চা জন্ম হলে তার মধ্যে 30টা নিউনেটাল ডেথ আমাদের দেশের এখনো হয়ে থাকে। আমরা কিন্তু এখনো নিউনেটাল মর্টালিটিটাকে সেভাবে ওভারকাম করতে পারছি না। এখনো কিন্তু 1000-এ 30 অনেক বিরাট একটা সংখ্যা এখনো। আমরা কিন্তু এখনো নিউনেটাল, আমরা চাইল্ড মর্টালিটিকে ওভারকাম করেছি, আমরা অনেক পুরস্কার পেয়েছি চাইল্ড মর্টালিটি কমাতে গিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছে চাইল্ড মর্টালিটি কমানোর জন্য, কিন্তু আমরা এখনো নিউনেটাল মর্টালিটিতে কিছুটা পিছিয়ে আছি, আমরা এখনো সেটা ওভারকাম করতে পারিনি। এবার আমরা দেখি যে 2015 সালে আমাদের কজেস অফ নিউনেটাল মর্টালিটি ইউনিসেফ একটা বের করেছিল 2015-এ। সো আমরা দেখি যে 2015-তে আমাদের কিভাবে আমাদের বাচ্চারা মারা গিয়েছিল। ওই সময় নিউনেটাল মর্টালিটির সবচেয়ে বেশি বাচ্চা মারা গিয়েছে আমাদের বার্থ অ্যাসফাইক্সিয়া এন্ড বার্থ ট্রমা,
এই দুটাতে আমাদের বাচ্চা সবচেয়ে বেশি মারা গিয়েছে, দ্যাট ইজ 22.9, দ্যাট ইজ প্রায় 30% বাচ্চা মারা গিয়েছে শুধুমাত্র বার্থ অ্যাসফাইক্সিয়া এন্ড বার্থ ট্রমা। সো এই বার্থ অ্যাসফাইক্সিয়া প্রিভেনশনের জন্য আমাদের যেটা কি দরকার, আমরা যেটা পড়েছি, দ্যাট ইজ এসেনশিয়াল নিউবর্ন কেয়ার। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো প্রত্যেকটা হসপিটালে এসেনশিয়াল নিউবর্ন কেয়ার থাকতে হবে, যেটা আমাদের এখন, যেটাকে আমরা ইমার্জেন্সি অবস্টেট্রিক অ্যান্ড নিউনেটাল কেয়ার নামে একটা কেয়ার আমাদের বিভিন্ন হসপিটাল গুলোতে দেওয়া হয়। এটা যদি থাকে তখন কিন্তু আমরা এই বার্থ অ্যাসফাইক্সিয়াটাকে প্রিভেন্ট করতে পারবো। দেন দ্য সেকেন্ড লিডিং কজ হচ্ছে কি প্রিম্যাচুরিটি। সরি, ফার্স্ট লিডিং কজ প্রিম্যাচুরিটি, সেকেন্ড লিডিং কজ ইজ বার্থ অ্যাসফাইক্সিয়া এন্ড বার্থ ট্রমা। সবচেয়ে বেশি মারা গিয়ে থাকে আমাদের প্রিম্যাচুরিটিতে, সেকেন্ড আমাদের মারা গিয়ে থাকে বার্থ অ্যাসফাইক্সিয়াতে, and the third one is sepsis, that is neonatal infection, and fourth one is congenital anomalies. এরপরে আমাদের আদার কজ গুলো আসে, and acute respiratory disease, diarrheal disease, এসব কারণে বাচ্চা মারা গিয়ে থাকে। পোস্ট নিউনেটাল মর্টালিটি রেট, এটা কি? এটা তাহলে নিউনেটাল পিরিয়ড শেষ হয়ে গেলে তখন থেকে যে বাচ্চাগুলো মারা যায়, দ্যাট ইজ 28 ডেজ অফ লাইফ থেকে শুরু করে যে বাচ্চাগুলো মারা যায় 1 বছর পর্যন্ত, সেটাকে আমরা পোস্ট নিউনেটাল ডেথ বলি। সো পোস্ট নিউনেটাল যে মৃত্যুটা, সেটা আসলে মেইনলি ডমিনেটেড বাই এন্ডোজেনাস ফ্যাক্টরস, যেমন হচ্ছে এক্সোজেনাস ফ্যাক্টরস। যেমন ধরো নিউনেটাল মর্টালিটিটা আসলে মেইনলি হচ্ছে মারা যায় কেন? এন্ডোজেনাস ফ্যাক্টরস এর কারণে। দ্যাট ইজ, যেমন ধরো আমরা দেখেছি যে মায়ের কোনো সমস্যা থাকলে, মা যদি ম্যালনারিশড থাকে, মায়ের যদি ভালো করে প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের নিউট্রিশন যদি ভালো করে মেনটেন না হয়, তখন কিন্তু বাচ্চা কি হয়ে জন্ম হবে? বাচ্চা লো বার্থ ওয়েট জন্ম হবে, বাচ্চা লো বার্থ ওয়েট, বাচ্চা ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হবে। সেই কারণে কিন্তু বাচ্চাটা এরপরে কি হবে? মারা যেতে পারে। কিন্তু পোস্ট নিউনেটাল মর্টালিটি যেটা, এটা হয় বেশিরভাগ এক্সোজেনাস ফ্যাক্টরের জন্য, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, এগুলোর কারণে। এই সময় ধরো বাচ্চাকে যদি আমি ধরো যেই জায়গাটাতে বাচ্চাকে রাখা হলো, বা বাচ্চাটাকে সেখানে কি হলো, এনভায়রনমেন্টাল স্যানিটেশনটা মেনটেন করা হলো না, বাচ্চাকে আর্লি কমপ্লিমেন্টারি ফিডিং আমরা স্টার্ট করে দিলাম, ব্রেস্ট ফিডিং না করালো বাচ্চাকে, এই ধরনের কারণের জন্য বাচ্চা কিন্তু মারা গেলে যায় সাধারণত পোস্ট নিউনেটাল পিরিয়ডে, যেটাকে আমরা এক্সোজেনাস ফ্যাক্টরস বলে থাকছি। এরপরে আমরা আছি ইনফ্যান্ট মর্টালিটি রেট। এটার বিভিন্ন অঙ্ক আমরা সাধারণত অস্পিতে দিয়ে থাকি। ইনফ্যান্ট মর্টালিটি রেট, সো ইনফ্যান্ট মর্টালিটি, হোয়াট ইজ ইনফ্যান্ট মর্টালিটি? সো ইনফ্যান্ট পিরিয়ড কতদিন? ইনফ্যান্ট পিরিয়ড হচ্ছে জন্মের পর থেকে শুরু করে আপ টু 1 ইয়ার পর্যন্ত। সো এই সময় যে বাচ্চাগুলো মারা যাবে, সেটা কি? নাম্বার অফ ডেথস অফ চিলড্রেন লেস দেন 1 ইয়ার অফ এজ ইন এ ইয়ার। সো এই সময় নাম্বার অফ লাইভ বার্থস ইন দ্য সেম ইয়ার, মানে আমরা ক্যালকুলেশনটা আমরা করি ওই যে লাইভ বার্থের ভিতর থেকে কতগুলো বাচ্চা মারা যাচ্ছে একটা বছরে। So IMR estimates from the BDHS, এটা কত আমাদের? 38 days per 1000 live births। প্রতি 1000 জীবন্ত বাচ্চা জন্ম দিতে গিয়ে এখনো আমাদের 38টা বাচ্চা মারা গিয়ে থাকে। So why infant mortality is important? আমরা কেন ইনফ্যান্ট মর্টালিটিটাকে এত প্রায়োরিটি দিই? হ্যাঁ, সো ইট ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল এজ ক্যাটাগরি অফ মর্টালিটি। আমরা যদি বছরের হিসাব ধরি, যেটা সবচেয়ে সিঙ্গেল এজ ক্যাটাগরি, 1 বছরের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বাচ্চা আমার এই সময় মারা যাচ্ছে। তো এটা সবচেয়ে লার্জেস্ট সিঙ্গেল এজ ক্যাটাগরি মর্টালিটি। Causes of death is very different from the adults, and these underlying causes are in majority preventable. আমরা কিন্তু ইনফ্যান্ট মর্টালিটির ম্যাক্সিমাম কজ আমরা প্রিভেন্ট করতে পারি। কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? আমরা যদি ইপিআই শিডিউলটা মেনটেন করি, আমরা যদি বাচ্চাকে সময় মতো টিকা দিই, তাহলে কিন্তু আমরা 10টা প্রিভেন্টেবল ডিজিজ থেকে বাচ্চাকে বাঁচাতে পারি। আমরা যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাই বাচ্চাকে, তাহলে কিন্তু আমরা বাচ্চাকে অনেক ডিজিজ থেকে বাঁচাতে পারি। আমরা যদি আর্লি কমপ্লিমেন্টারি ফিডিং করি, তাহলে কিন্তু বাচ্চাকে আমরা কিন্তু বাচ্চাকে বাঁচাতে পারবো না। সো আমাদের টাইমলি ইনিশিয়েশন অফ কমপ্লিমেন্টারি ফিডিং ইজ ইম্পর্টেন্ট। সেটা কখন? আমরা আগেই পড়েছি, এটা আমরা শুরু করব আফটার কমপ্লিশন অফ 6 মান্থ, তাই না? যেভাবে বলা আছে আমরা সেভাবে যদি কমপ্লিমেন্টারি ফিডিং মেনটেন করি, আমরা অনেক বাচ্চার এবং মৃত্যু, আমরা ইনফ্যান্টের যে মৃত্যু, আমরা শিশু মৃত্যু আমরা অনেক কমাতে পারবো। সো আমরা কিন্তু এটা এমন একটা মর্টালিটি যেটা আমরা খুব অল্প কিছু কস্ট ইফেক্টিভ কিছু মেজার নিয়েই কিন্তু আমরা এগুলো প্রিভেন্ট করতে পারি। ইট রিফ্লেক্টস দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এটা ইনফ্যান্ট মর্টালিটি দেখে একটা দেশের সোশিও ইকোনমিক কন্ডিশনটা কতটুকু ডেভেলপ হয়েছে এটা কিন্তু বোঝা যায়। যেমন আমাদের দেশের, আমরা কিন্তু
আমরা কিন্তু লো ইনকাম কান্ট্রি থেকে আমরা এখন লো মিডল ইনকাম কান্ট্রিতে আমরা কিন্তু চলে এসেছি। সো আমাদের এই যে আপগ্রেডেশনটা হলো, এটার সাথে সাথে কিন্তু আমরা দেখছি আমাদের কিন্তু আমাদের চাইল্ড মর্টালিটি, আমাদের ইনফ্যান্ট মর্টালিটি আমাদের কিন্তু অনেক কমে গিয়েছে। তো একটা দেশের যখন সোশিও ইকোনমিক কন্ডিশন যখন ইমপ্রুভ করে, তার সাথে সাথে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটিও কিন্তু ইমপ্রুভ করে। সো এটা দিয়ে বোঝা যায় যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যেই দেশের যত ভালো, যে দেশের যত বেশি, সেই দেশেই কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি তত কম থাকে। So it is indirect determinant of human development index. Human development index ক্যালকুলেশন করা হয় প্রত্যেক দেশের। সো এটাও কিন্তু এটার সাথে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি অনেকগুলো জিনিস একত্রে ক্যালকুলেশন করে এটা বের করা হয়। তার মধ্যে এটা একটা ইনফ্যান্ট মর্টালিটিও একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে। So infant mortality is affected rather quickly and directly by specific health programs and hence may change more rapidly than the general death rate. আমি যদি একটা এরিয়াতে সাপোজ একটা দেশে ইনফ্যান্ট মর্টালিটি অনেক বেশি, আমি দেখলাম যে ওখানে সবাই কি ইপিআই প্রোগ্রামটা ঠিকমতো মেনটেন হচ্ছে না। শুধুমাত্র ইপিআই প্রোগ্রামটা যখন আমি যদি টাইমলি ইপিআই প্রোগ্রামটা মেনটেন করি, দেখবো যে সাথে সাথেই কিন্তু ওখানে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। তোমরা আইএমসিআই এর নাম শুনেছো? আইএমসিআই, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। এটা করেও কিন্তু আমরা অনেক ইনফ্যান্ট মর্টালিটি প্রিভেন্ট করতে পারি। এই যে আমরা এগুলো কিন্তু খুব লো কস্ট ইন্টারভেনশন। এইসব লো কস্ট ইন্টারভেনশন দিয়েই কিন্তু আমরা যেভাবে ইনফ্যান্ট মর্টালিটি কমাতে পারবো, কিন্তু যখন জেনারেল ডেথ রেট বা বড়দের মৃত্যু বা হচ্ছে আফটার 1 ইয়ারের পরে বাচ্চারা যে কারণে মারা যায়, এই ডেথ রেট গুলো কিন্তু আমরা খুব স্মল কোনো ইনভেস্টমেন্ট দিয়ে বা ছোটখাটো কোনো ইনভেস্টমেন্ট দিয়ে আমরা সাধারণত এই ডেথ রেট গুলোকে কমাতে পারি না, যেটা আমরা ইনফ্যান্ট মর্টালিটিকে কমাতে পারি। তো মেডিকেল কজেস অফ ইনফ্যান্ট মর্টালিটি কি? আমরা দুই ভাগে ভাগ করেছি এটা। একটা হচ্ছে নিউনেটাল মর্টালিটি, একটা হচ্ছে পোস্ট নিউনেটাল মর্টালিটি। দুই ভাগে যদি দেখি, সো নিউনেটাল ডেথ কেন হচ্ছে? লো বার্থ ওয়েট এন্ড প্রিম্যাচুরিটি সবার আগে, দেন বার্থ ইনজুরি এন্ড ডিফিকাল্টি লেবার, সেপসিস, কনজেনিটাল অ্যানোমালিস, এই কয়টা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। পরীক্ষায় বলতে গেলে প্রথম 4টা বললেই অনেকখানি হয়ে যায়। এছাড়া আমাদের আসতেছে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, কনডিশনস অফ দ্য প্লাসেন্টা এন্ড কর্ড, ডায়রিয়াল ডিজিজ, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, টিটেনাস। তবে আমাদের দেশের জন্য এই 4 নম্বরের পরে যেটা ইম্পর্টেন্ট আসে সেটা হচ্ছে ডায়রিয়াল ডিজিজ এন্ড অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। এই দুটোতে আমাদের দেশে অনেক মারা গিয়ে থাকে। সো হেমোলাইটিক ডিজিজটা আমাদের দেশে অত বেশি হয় না, কিন্তু এই দুটোতে আমাদের বেশি বেশি মারা যায়। হেমোলাইটিক ডিজিজ আমাদের দেশে আছে কিন্তু মারা যায় কম। কিন্তু আমাদের দেশে সবচেয়ে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন যেটা আসলে নিউমোনিয়াতে আমাদের অনেক বাচ্চা মারা গিয়ে থাকে। তো পোস্ট নিউনেটাল পিরিয়ডে যদি মর্টালিটি আমরা দেখি, সেটা হচ্ছে কি ডায়রিয়াল ডিজিজ, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস, আদার কমিউনিকেবল ডিজিজ, যে কোনো কমিউনিকেবল ডিজিজে মারা গিয়ে থাকে, ম্যালনিউট্রিশন, কনজেনিটাল অ্যানোমালিস এন্ড অ্যাক্সিডেন্টস। অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি আমাদের অ্যাক্সিডেন্ট কোনটা হয়? সেটা হচ্ছে ড্রাউনিং। আমাদের দেশে এখনো ড্রাউনিং এর জন্য অনেক বাচ্চা, তোমরা প্রায় প্রতিদিনই দেখবে যে পেপারে অনেক বাচ্চা কিন্তু ড্রাউনিং এ মারা যায়। প্রত্যেক দিনের পেপারের কোনো না কোনো পেপারের হিসাবে এটা থাকে। সো আমাদের দেশে যদি মোস্ট কমন অ্যাক্সিডেন্টস অফ দ্যাট কজেস ইনফ্যান্ট মর্টালিটি, এটা যদি বলতে বলে তাহলে অবশ্যই নাম্বার 1 অ্যান্সার ইজ ড্রাউনিং। ড্রাউনিং এর কারণে পানিতে ডুবে বাচ্চা মারা যায় আমাদের দেশে অনেক। তো আলাদা করে এখানে একটা দিয়েছি, যেহেতু পরীক্ষায় আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি যে বাংলাদেশে ইনফ্যান্ট মর্টালিটির কজ কি। সো লো বার্থ ওয়েট, রেসপিরেটরি ইনফেকশন দ্যাট ইজ নিউমোনিয়া, ডায়রিয়াল ডিজিজ, congenital malformations, cord infections, and birth injury. So what are the factors that affects infant mortality? So অনেকগুলো ফ্যাক্টরস আছে। প্রথমেই আসি বায়োলজিক্যাল ফ্যাক্টরস এ। বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে প্রথম যেটা ইম্পর্টেন্ট, সেটা ইজ ইনফ্যান্ট মর্টালিটি ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ বার্থ ওয়েট অফ দ্য ইনফ্যান্ট। দ্যাট ইজ বার্থ ওয়েট যদি কম থাকে তাহলে কিন্তু বাচ্চার মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায় লো বার্থ ওয়েট বেবিদের। তো লো বার্থ ওয়েট বেবি একটা ইম্পর্টেন্ট কারণ, যেটার পিছনের কারণ কি? পুয়ার নিউট্রিশন ডিউরিং প্রেগনেন্সি। মায়ের নিউট্রিশন সেক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। এজ অফ দ্য মাদার, এজ অফ দ্য মাদার সাথে কিভাবে আসে? যেটা বললাম যে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি এন্ড ওল্ড এজ প্রেগনেন্সি। অ্যাডোলেসেন্টটা লেস দেন, অ্যাডোলেসেন্ট পিরিয়ড কত? 10 to 19 ইয়ার্স। তার মানে লেস দেন 19 ইয়ার্স এ কোনো মেয়ে যদি প্রেগনেন্ট হয় এবং রিলেটিভলি ওল্ডার, এখানে বলছে 30-এর বেশি বয়সে যদি কেউ প্রেগনেন্ট হয়, তাহলে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটির ঝুঁকি অনেক বেড়ে যাবে। বার্থ অর্ডার, বার্থ অর্ডার দ্যাট মিনস
বার্থ অর্ডার দ্যাট মিনস থার্ড চাইল্ডের পরে, সাধারণত আমরা দেখেছি যে ফিফথ অর্ডারের পরে 5 নাম্বার বাচ্চার পরে কিন্তু বাচ্চার মৃত্যু ঝুঁকিটা অনেক বেড়ে যায়। অ্যান্ড সাধারণত 3 নাম্বার বাচ্চার পরে এটা মানে বাড়া শুরু করে, কিন্তু 5 নাম্বার বাচ্চার পরে এটা খুব বেশি বেড়ে যায়। বার্থ স্পেসিং দ্যাট মিনস রিপিটেড প্রেগন্যান্সি যদি হয় তাহলে মায়ের ম্যালনিউট্রিশন হবে, মায়ের ম্যালনিউট্রিশন হলে বাচ্চা লো বার্থের বেবি হবে, তারপরে বাচ্চাটার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। তাহলে বার্থ স্পেসিং অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মাল্টিপল বার্থস দ্যাট ইজ যদি টুইন প্রেগন্যান্সি হয় তখন কিন্তু কি হয়, ইন্ডিভিজুয়ালি বাচ্চাগুলোর ওজনটা কম থাকে টুইন প্রেগনেন্সিতে, তখন কিন্তু তার মর্টালিটির চান্সটা বেড়ে যায়। ফ্যামিলি সাইজ যত বেশি, ফ্যামিলি সাইজ যদি বেশি বড় হয় তাহলে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি বেশি বাড়ে, বিকজ ফ্যামিলি সাইজ ছোট হলে মা কিন্তু বাচ্চাকে বেশি কেয়ার নিতে পারে, বাচ্চার নিউট্রিশনের দিকে খেয়াল করতে পারে, রিসোর্স শেয়ারটা কিন্তু ভালো হয়, এবং তখন বাচ্চার মরবিডিটি এন্ড মর্টালিটি কমে যায়। বাচ্চার অসুখ হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ফ্যামিলি সাইজ অনেক ইম্পর্টেন্ট। এন্ড হাই ফার্টিলিটি, অবশ্যই হাই ফার্টিলিটি, যত মায়ের যদি ফার্টিলিটি বেশি হয় তাহলে ইনফ্যান্ট মর্টালিটিও বেশি হবে, যত ফার্টিলিটি বেশি তত মায়ের ম্যালনিউট্রিশন বেশি, তত বাচ্চা বেশি লো বাড়বে, তত বাচ্চার মৃত্যু ঝুঁকি বেশি। ইকোনমিক ফ্যাক্টর, এটা আমরা জানি যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলস, এটা যে ইনফ্যান্ট মর্টালিটিকে এফেক্ট করে। কালচারাল ফ্যাক্টর, কালচারাল ফ্যাক্টরের মধ্যে সোশ্যাল ফ্যাক্টর আছে। কালচারাল ফ্যাক্টরের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে কি ব্রেস্ট ফিডিং। অনেক দেশে আর অনেক এরিয়াতে, আমাদের দেশে এখনো আর্লি ব্রেস্ট ফিডিং এর চলটা নেই। অনেকে ক্লোস্ট্রামকে ডিসকার্ড করে, ক্লোস্ট্রাম খাওয়ায় না বাচ্চাকে, তারপর থেকে শুরু করে অনেকখানি কি করে বাচ্চাকে আর্লি উইনিং স্টার্ট করিয়ে দেয়। অনেক এখনো আমাদের ঢাকা শহরেও অনেকেই আর্লি ব্রেস্ট মানে বোতল ফিড স্টার্ট করে, বোতলে বাচ্চাকে বেশিরভাগ দুধ খাওয়াতে। এই যে কালচার গুলো চলে আসছে, তাহলে এগুলোর জন্য কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি অনেক আমাদের বেড়ে যায়। রিলিজিয়ন এন্ড কাস্ট, এটা বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম চল আছে। যেমন কিছু যেমন ধরো আমাদের দেশে বিভিন্ন রিলিজিয়ন কিভাবে ইনফ্যান্ট মর্টালিটিকে, যেমন যেমন মারা আমাদের দেশে যারা একদম গোড়া, যারা অনেকে আছে যে ছেলে ডাক্তারের কাছে যেতে চায় না, অনেকখানে আছে, অনেক এরিয়াতে এটা আছে। তখন কি হয়, মায়ের কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ ভালো হয় না। ইভেন ডেলিভারির সময়ও মা যদি কমপ্লিকেশনে চলে যায় তখনও কিন্তু অনেকেই হাসপাতালে নিতে চায় না, কারণ হচ্ছে হাসপাতালে মেল ডক্টর। সো এই যে ধর্মের সাথে রিলেটেড কিছু জিনিস আমাদের দেশে আছে, এটা আমাদের শুধু মুসলিম ধর্মের না, আমাদের হিন্দু ধর্ম এই ধরনের জিনিস আছে। কিছু ওল্ড হ্যাবিটস আছে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মাকে আলাদা ঘরে শুয়ে রাখে, মাকে মাটির ঘরে থাকতে দেয়, মাকে মাটিতে থাকতে দেয়। সো এই যে কিছু কাস্টম ট্র্যাডিশন আমাদের দেশে যুগ যুগ ধরে চলে আসছে, এটার জন্য কিন্তু ইনফেকশনের চান্স আসলে অনেক বেড়ে যায়, তখন কিন্তু বাচ্চার মৃত্যুর হারটা বেশি থাকে। Early marriage is related to that with adolescent pregnancy actually, so closely related to neonatal death. Sex of the child, এটা দেখা গিয়েছে যে ফিমেল ইনফ্যান্ট মর্টালিটি ইজ হায়ার দেন দা মেল ইনফ্যান্ট মর্টালিটি। এটা এটা আসলে ইন্ডিয়াতে অনেক বেশি। ইন্ডিয়াতে দেখা যায় যে অনেক সময় অনেক ঘটনা এরকম আছে যে জীবন্ত মেয়ে বাচ্চাকে ওরা মাটিতে কবর দিয়ে দেয়। এই কারণ হচ্ছে যে ওরা সবাই ছেলে বাচ্চার প্রতি ওদের একটা মানে আকর্ষণ বেশি থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায়, সেজন্য দেখা গিয়েছে যে ফিমেল ইনফ্যান্ট মর্টালিটি ইজ মোর দেন দ্য মেল ইনফ্যান্ট মর্টালিটি। কোয়ালিটি অফ মাদারিং অলসো ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে একটা মা যখন একটা মা বাচ্চা কিভাবে লালন পালন করে, এটা বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে, কোন খাবারে পুষ্টি আছে, কোন খাবারে পুষ্টি নাই, বা কোন খাবারটা খাওয়ালে বাচ্চার ভালো হবে, এই জিনিসটা জানা, কিভাবে বাচ্চা লালন পালন করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট মায়ের জন্য। কোয়ালিটি অফ মাদারিং, হ্যাঁ, যেটা অবশ্যই এডুকেশনের সাথে রিলেটেড, ম্যাটারনাল এডুকেশনের সাথে। মা যত শিক্ষিত হবে মায়ের তত কোয়ালিটি অফ মাদারিংটা ভালো হবে, মা তত ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস নেবে, মায়ের নিউট্রিশনটা ভালো হবে। সো এগুলো অনেক ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইজ কোয়ালিটি অফ হেলথ কেয়ার। আমাদের হেলথ কেয়ারটা কেমন, আমাদের হয়তো হেলথ কেয়ার সেন্টার গুলো আছে, কিন্তু ওইখানে পর্যাপ্ত ডাক্তার নেই, তাই না? আমরা সবসময় শুনি যে ডাক্তার থাকে না, বা আমরা আরো কিছু জিনিস শুনে থাকি যে ডাক্তার থাকলেও অনেক সময় দেখা যায় যে সাপোজ কারেন্ট নাই, বা হচ্ছে অ্যানেস্থেটিক্স, যে অ্যানেস্থেটিক্স এর জন্য, অ্যানেস্থেসিয়ার জন্য যেসব জিনিসগুলো লাগে সেগুলো নাই, বা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নাই, বা থাকলেও নষ্ট, নানা ধরনের জিনিস। তার এই যে কোয়ালিটি অফ হেলথ কেয়ার, শুধু হেলথ সার্ভিস থাকলেই হবে না, কোয়ালিটিটাও অনেক ইম্পর্টেন্ট।
that means health service with the availability, health service should be accessible and it should be quality healthcare. এটা অনেক ইম্পর্টেন্ট। ব্রোকেন ফ্যামিলি দেখা গিয়েছে যে ব্রোকেন ফ্যামিলিতে ইনফ্যান্ট মর্টালিটি রেটটা বেশি। ইলিজিটিমেট চাইল্ড যেগুলো তাদের কিন্তু মর্টালিটি রেটটা বেশি থাকে। ব্রুটাল হ্যাবিটস এন্ড কাস্টমস, এরকম কিছু যেমন ধরো ব্রুটাল হ্যাবিটস এন্ড কাস্টমস এর মধ্যে কি আছে, যেমন ধরো ডিপ্রাইভিং দ্য বেবি দ্য ফার্স্ট মিল্ক অর কোলস্ট্রাম দিচ্ছে না, ব্র্যান্ডিং অফ দ্য স্কিন, অ্যাপ্লিকেশন অফ কাউডাং টু দ্য কাট এন্ড অফ আম্বিলিকাল কর্ড, যেটা আমাদের এখনো কিছু কিছু খুব রিমোট এরিয়াতে এটা চালু আছে যে আম্বিলিকাল কর্ডটাকে কেটে ওটার মধ্যে পাউডার লাগিয়ে দেওয়া হয়। পল্ট্রি ফিডিং প্র্যাকটিস এন্ড আর্লি উইনিং। ইন্ডিজিনাস ডাই এটা অনেক এফেক্ট করে ইনফ্যান্ট মর্টালিটিকে, বিকজ ইন্ডিজিনাস ডাই তারাই যারা হচ্ছে ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, মানে হচ্ছে যারা যাদের কোনো আসলে যাদের কোনো একাডেমিক অথবা হচ্ছে যাদের কোনো একাডেমিক কোনো লার্নিং নাই, যে যারা ডেলিভারি করে কিন্তু যারা যুগ যুগ ধরে দেখে দেখে শিখে এসছে, যাদেরকে আমরা বলি ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, নট ট্রেইনড বার্থ অ্যাটেন্ডেন্ট, দে আর ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট। এবং তারা কিন্তু যে বেসিক যে হাইজিন গুলো মেনটেন করতে হয় ডেলিভারির সময়, যে কতগুলো সি আছে, ক্লিনলিনেস আছে, এই সম্বন্ধে তারা কিন্তু জানে না। সো তারা কিন্তু কি করে, তারা ক্লিন সেফ ডেলিভারি সম্বন্ধে তাদের আইডিয়াটা অনেক কম থাকে। আরেকটা হচ্ছে ব্যাড এনভায়রনমেন্টাল স্যানিটেশন, যেমন ইনক্রিজ ইনসিডেন্স অফ ডায়রিয়াল ডিজিজ। যদি ক্লিন ওয়াটার না, বাচ্চাকে যখন বাচ্চার যে পানি খাওয়াবে বা হচ্ছে বাচ্চার যে খাবার তৈরি করবে, বাচ্চার খাওয়ানোর আগে আমরা বলি হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে, এই জিনিসগুলো যদি না করে তাহলে কিন্তু বাচ্চা ডায়রিয়া হওয়ার চান্স বেশি থাকে। তাছাড়া ওভার ক্রাউডিং, একটা ঘরের মধ্যে আমাদের কি হয়, আমাদের যে স্লাম গুলোতে একটা জায়গার একটা রুমের ভিতরে অনেকগুলো মানুষ একসাথে থাকে, তখন কি হয়, বাচ্চার কিন্তু কি হয়, ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, রেসপিরেটরি ইনফেকশনটা খুব দ্রুত ছড়িয়ে যায়। হ্যাঁ, ইনসেক্ট ব্রিডিংটা খুব বেশি হয় ব্যাড এনভায়রনমেন্টাল স্যানিটেশন থাকলে। সো এইসব কারণেও কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি একটা ইম্পর্টেন্ট কজ। সো আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, প্রিভেন্টিভ মেজার্স অফ IMR। So most important is prenatal nutrition of mother. So prenatal nutrition of mother, so maternal nutritionটাকে ইমপ্রুভ করা। প্রিভেনশন অফ ইনফেকশন কিভাবে, বাই এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, দ্যাট ইজ আমাদের দেশে যে ইপিআই প্রোগ্রাম আছে, সো এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের, কারণ ইপিআই প্রোগ্রামের মাধ্যমে আমরা 10টা ডিজিজ প্রিভেন্ট করতে পারি বাচ্চার। সো আমরা কিন্তু মর্টালিটি রিস্কটা এখানে অনেক কমিয়ে দিচ্ছি। Another one is breastfeeding, especially exclusive breastfeeding up to 6 months of life. Then continue breastfeeding in association with the complementary feeding. That means 6 মাসের পর থেকে breastfeeding করবে up to 2 years or more, but সাথে সাথে complementary feeding চলবে। breastfeeding কিন্তু বাচ্চাকে gastrointestinal infection, that means diarrhea এবং respiratory infection থেকে বাচ্চাকে কিন্তু প্রিভেন্ট করে breastfeeding। গ্রোথ মনিটরিং বাই গ্রোথ চার্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, গ্রোথ মনিটরিং করা, এবং এটা একটা লো কস্ট একটা টেকনোলজি। এতক্ষণ যে কয়টাই বললাম এগুলো আসলে সবই লো কস্ট ইন্টারভেনশন, ব্রেস্ট ফিডিং, ইমিউনাইজেশন, গ্রোথ মনিটরিং, এই তিনটাই কিন্তু অনেক এগুলো একটা লো কস্ট ইন্টারভেনশন, বেশি খরচ লাগে না এগুলোর জন্য, কিন্তু এগুলোর ইফেক্ট কিন্তু অনেক বড়। সো গ্রোথ মনিটরিং আমরা যদি প্রতি মাসে মাসে বাচ্চার কিন্তু ওয়েট মনিটরিং করি, সো বা গ্রোথ চার্টটা মেনটেন করি, যেটা হোম গ্রোথ চার্ট, সেটা কিন্তু সহজেই মেনটেন করা যায়। সেটা যদি মেনটেন করি তাহলে কিন্তু আমরা এনি গ্রোথ ফল্টারিং আমরা খুব আর্লি ডায়াগনোসিস করতে পারবো। তো সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিতে পারবো। ফ্যামিলি প্ল্যানিং একটা ইম্পর্টেন্ট, বিকজ ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে মা কিন্তু তার যে 2টা প্রেগনেন্সির মাঝখানে মা কিন্তু তার হেলথ কে রিস্টোর করতে পারে। এবং ফ্যামিলি প্ল্যানিং হলে কি হয়, ঘন ঘন বাচ্চা না হলে, বাচ্চা যদি কম থাকে তাহলে সেই বাচ্চার নিউট্রিশনের প্রতি বাবা মা খেয়াল নিতে পারে। স্যানিটেশন, প্রভিশন অফ প্রাইমারি হেলথ কেয়ার, এই যে কেয়ার গুলো বললাম এতক্ষণ ধরে, এগুলো সব যেতে হবে থ্রু প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার মানে যেসব ম্যাটারনিটি কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার, সবকিছু এই সবাই, এবং এইখানে অবস্টেট্রিশিয়ান থাকবে, একজন লোকাল দাই, এবং এরা সবাই একটা টিম হিসাবে কাজ করবে, এবং এরা প্রাইমারি হেলথ কেয়ার থেকেই এই সার্ভিসটা দিবে। এবং আমরা আরেকটা কি করতে পারি, যে মাদের এবং মাকে হাই রিস্ক মাদার ডায়াগনোসিস করবো এই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থেকে, এবং যারা রিস্ক মাদার তাদেরকে আমরা কিন্তু
হসপিটালাইজ করবো অথবা তাদেরকে হায়ার রেফারেল সেন্টারে বা সেকেন্ডারি লেভেল অফ কেয়ারে পাঠিয়ে দেব। এবং স্পেশাল কেয়ার বেবি ইউনিটস মাস্ট বি প্রোভাইডেড ফর অল বেবিজ ওয়েইং লেস দেন 2000 গ্রাম অ্যান্ড প্রপার রেফারেল সার্ভিস। প্রাইমারি কেয়ার লেভেল থেকে আমরা সেকেন্ডারি লেভেল থেকে টার্সিয়ারি লেভেল, এই রেফারেল সার্ভিসটা যেন আমাদের প্রপার থাকে, আমরা যেন খুব স্মুথ রেফারেল সার্ভিসটা দিতে পারি। এরপরে আমরা আসি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। দা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। এটার মধ্যে যেটা আসে আমাদের একটা হচ্ছে স্প্রেড অফ এডুকেশন। কার এডুকেশন? ম্যাটার্নাল এডুকেশন, ফিমেল এডুকেশন অনেক ইম্পর্টেন্ট। ফিমেল এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা একটা কথা, আমাদের প্রচলিত একটা কথা আছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব, তাই না? একটা বিখ্যাত লোকের একজন উক্তি এটা। সো এই যে শিক্ষিত মা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইনফ্যান্ট মর্টালিটি কমানোর জন্য। Improvement of nutritional standards, provision of safe water and basic sanitation, improvement of housing conditions, the growth of agriculture and industry, the availability of commerce and education. Number 9 is education, that is female education. এটা নিয়ে আগেই বলেছি। তো এখানে আরেকটা ছোট্ট কিছু জিনিস আছে এখানে। 1 to 4 year mortality rate, এটা হচ্ছে চাইল্ড ডেথ রেট। আরেকটা হচ্ছে 1 to 5 মর্টালিটি রেট, যেটাকে আমরা বলি চাইল্ড মর্টালিটি রেট। হ্যাঁ, ওটা হচ্ছে চাইল্ড ডেথ রেট, আমি একটু আলাদা করে দেখালাম এটা। সো চাইল্ড ডেথ রেট যেটা, সেটা কি, যে 1 থেকে 4 বছরের বাচ্চা সাধারণত মৃত্যু হারটা আমরা এটাকে ধরি। এটা কি তাহলে চাইল্ড ডেথ রেট হচ্ছে নাম্বার অফ ডেথস অফ চিলড্রেন এজড 1 to 4 years during a year, total number of children aged 1 to 4 years at the middle of the year. এটাকে আমরা থাউজেন্ডে প্রকাশ করে থাকি সাধারণত। চাইল্ড ডেথ রেটটা কেন ইম্পর্টেন্স দেওয়া হয়? বিকজ ইট ইজ এ মোর রিফাইন্ড ইন্ডিকেটর অফ দ্য সোশ্যাল সিচুয়েশন অফ এ কান্ট্রি দেন দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটির সাথে আসলে অনেক কিছু রিলেটেড, মায়ের শিক্ষা, মায়ের নিউট্রিশন, অ্যান্টিনেটাল কেয়ার সবকিছু আছে ইনফ্যান্ট মর্টালিটির সাথে। কিন্তু আমি যদি 1 থেকে 4 বছরের বাচ্চার মৃত্যুটা খেয়াল করি, যে একটা দেশে কতটা বাচ্চা 1 থেকে 4 বছরে মারা গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার চাইল্ড ডেথ রেটটা আসবে। কারণ এটাই কিন্তু আমার সোশ্যাল সিচুয়েশনটা, ওই সময় কিন্তু বাচ্চা কিন্তু সোসাইটির মধ্যে বাচ্চা যখন বড় হয় তখন কিন্তু সোশ্যাল যেই ইম্প্যাক্টটা আছে, সোশ্যাল কন্ডিশনের যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু বাচ্চার উপরে এসে পড়ে। অ্যান্ড ইট রিফ্লেক্টস দ্য অ্যাডভার্স এনভায়রনমেন্টাল হেলথ হ্যাজার্ডস, যেমন ম্যালনিউট্রিশন, পুয়ার হাইজিন, ইনফেকশন, অ্যাক্সিডেন্টস, এইগুলো এটা ইন্ডিকেট করে। তো লিডিং কজ অফ ডেথ ইন দ্য 1 to 4 years এজ গ্রুপ, এটা কিন্তু আলাদা ডেভেলপিং কান্ট্রি এন্ড ডেভেলপড কান্ট্রি। আমরা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে আমরা আমাদের সবচেয়ে বেশি বাচ্চা 1 থেকে 4 বছরে মারা যায় ফর ডায়রিয়াল ডিজিজ, and then respiratory infection, then came malnutrition, then infectious disease, and other febrile disease, accident and injury. But in developed countries সবচেয়ে আগে আসে অ্যাক্সিডেন্টস। তাদের কিন্তু ডায়রিয়াল ডিজিজ বা এনি ইনফেকশনও বাচ্চা মারা যায় না, তাদের বেশি বাচ্চা মারা গিয়ে থাকে অ্যাক্সিডেন্টের কারণে এবং কনজেনিটাল অ্যানোমালির কারণে। এগুলো আসলে অ্যাক্সিডেন্ট, তাদের দেশে বাচ্চা খুব বেশি, স্পেশালি তাদের দেশে বাচ্চা অনেক বেশি, তারা ছোটবেলা থেকে বাচ্চাকে আলাদা একটা কটের মধ্যে রাখে। তো এখানে কিন্তু সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, হঠাৎ করে দেখা যায় কটের মধ্যে বাচ্চা মরে আছে, সেই এগুলোতে কিন্তু বাচ্চা অনেক বেশি মারা যায়, উপর থেকে পড়ে বা ইলেকট্রিক শককে, বাসা বাড়িতে, এই ধরনের ভাবে বাচ্চা বেশি মারা গিয়ে থাকে। কনজেনিটাল অ্যানোমালি এটা আসলে প্রিভেন্ট করা যায় না, খুব কমই এগুলো আসলে প্রিভেন্ট করা যায়। সো এই জন্য ডেভেলপ কান্ট্রিতে এইটাতে বেশি মারা যায়। আরেকটা নেক্সট ক্যান্সার, ম্যালিগন্যান্ট নিউপ্লাজম, এটা তো আমাদের ডেভেলপ কান্ট্রিতে বেশি মারা যায়। আমাদের দেশেও এই কজ গুলাতে মারা যায়, কিন্তু আমাদের দেশে এগুলোর চেয়েও বেশি মারা গিয়ে থাকে ডায়রিয়া, রেসপিরেটরি ইনফেকশন এবং ম্যালনিউট্রিশনে। এই জন্য আমাদের দেশে এগুলো দেওয়া না হয়। অ্যাক্সিডেন্ট বা কনজেনিটাল অ্যানোমালি এবং ম্যালিগন্যান্ট নিউপ্লাজম, এগুলো আমাদের দেশেও আছে, কিন্তু এগুলো চেয়েও আমাদের এই তিনটির মৃত্যু হারটা বেশি। Under 5 mortality rate, এটা কি? Annual number of deaths of children aged under 5 years expressed as a rate of 1000 life years. So under 5 mortality rate এর যে কজ গুলো, আমরা কিন্তু এই under 5 mortality rate আমাদের দেশে কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে আমাদের দেশে।
আমরা কিন্তু আগের চেয়ে আমরা অনেক ভালো অবস্থায় এসেছি এটাতে। এরপরে আমরা আসি যে হোয়াট ইজ চাইল্ড সার্ভাইভাল ইন্ডেক্স। এটা তোমাদের বইতে একটা ইন্ডেক্স ক্যালকুলেশন করা আছে, মানে বাচ্চার সার্ভাইভ করার কতটা পসিবিলিটি আছে। So child survival index কি? Child survival rate per 1000 birth can be simply calculated by subtracting the এটা কি 1000 থেকে under 5 mortality rate কে আমরা মাইনাস করব, মাইনাস করে এটাকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে এটাকে গোটা দ্যাট ইজ ডেসিমাল ফ্র্যাকশনটা অ্যাভয়েড করার জন্য। সো দেখো যে আন্ডার 5 মর্টালিটি রেটটা জানাটা এজন্যই আমাদের ইম্পর্টেন্ট, যে আন্ডার 5 মর্টালিটি রেট দিয়ে আমরা বের করতে পারছি যে আমাদের দেশে বাচ্চাদের বেঁচে থাকার বা সার্ভাইভ করার পসিবিলিটি কত। এটার জন্যই আমাদের চাইল্ড সার্ভাইভাল রেটটা বের করা হয়। এই যে চাইল্ড সার্ভাইভাল, এতক্ষণ আমরা অনেক মেজারমেন্ট নেওয়ার কথা বললাম। তো একটা যদি আমরা একসাথে বলতে চাই যে এই যে আমরা চাইল্ড সার্ভাইভাল স্ট্র্যাটেজি, আমরা কি করে বাচ্চাদেরকে সার্ভাইভ করাতে পারবো, এটার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি আছে এবং এগুলো আমরা খেয়াল করলে দেখবো লো কস্ট ইন্টারভেনশন, খুব সহজেই চাইলে এগুলো অ্যাপ্লাই করা যায়। তো সো চাইল্ড সার্ভাইভাল স্ট্র্যাটেজি গুলো যদি আমরা একসাথে বলি, সেটা হচ্ছে প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং, adequate nutrition, provision of clean and safe water, immunization programs, oral rehydration therapy, birth spacing, detection and treatment of serious infections, any kind of infection. তো এগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা বাচ্চা মানে আমাদের চাইল্ড মর্টালিটি রেট আমরা অনেক কমাতে পারবো এবং আমরা একটা হেলদি নেশনে পরিণত হব। So that was my last slide. So thank you all. কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। এটা ছিল আমার ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথের লাস্ট লেকচার। নেক্সট যে ক্লাসটা আমি নিব সেটাতে আমরা আমাদের প্রফের যেই ভাইভা রিলেটেড যে কোশ্চেন গুলো সেটা নিয়ে আমি আলাপ করব একই টাইমে নেক্সট ফ্রাইডেতে। আশা করি তোমরা সবাই থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ অল।